সিভিল সার্ভিস ও রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া অপরটির অস্তিত্ব কল্পনা করা যায় না। সিভিল সার্ভিসকে শাসন ব্যবস্থার খুঁটি হিসেবেও বিবেচনা করা হয়। যারা সিভিল সার্ভিসে চাকরি করছেন, যারা সিভিল সার্ভিসের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, কিংবা যারা সিভিল সার্ভিসে আসার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সিভিল সার্ভিসের ইতিহাস জানাটা খুব প্রয়োজন। কারণ ইতিহাস অতীত ঐতিহ্য, সফলতা ও ব্যর্থতা সম্পর্কে ধারণা দেয়। অনেকেই ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসকে আধুনিক সিভিল সার্ভিসের আঁতুড়ঘর মনে করেন। এটি মনে করা খুব স্বাভাবিক, কারণ ভারত উপমহাদেশে কাঠামোভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয় ব্রিটিশ শাসনামলে। ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিস ছিল বিশ্বের অন্যতম বনেদি সিভিল সার্ভিস। ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের যাত্রা শুরু হয় 1608 সালে। আমি 1608 সাল থেকে বর্তমান পর্যন্ত সিভিল সার্ভিসের ইতিহাস সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি। 1608 সাল থেকে 1772 সাল পর্যন্ত সিভিল সার্ভিসের নাম ছিল মার্কেন্টাইল সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসকে তিনটি পর্বে ভাগ করা যায়। 1608 সাল থেকে 1757 সাল পর্যন্ত সিভিল সার্ভিসকে প্রথম পর্বের মার্কেন্টাইল সিভিল সার্ভিস হিসাবে বিবেচনা করা হয়। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরেই ব্রিটিশ ভারতে মার্কেন্টাইল সিভিল সার্ভিসের যাত্রা শুরু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1608 সালে ভারতে প্রথম ব্যবসা কেন্দ্র স্থাপন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও এটি বিশ্বের অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়মিত সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল। কোম্পানির বেসামরিক বা বাণিজ্যিক কর্মচারীদের সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মচারীদের থেকে আলাদা করার জন্য তাদের বলা হতো সিভিলিয়ান, আর তাদের সার্ভিসকে বলা হতো সিভিল সার্ভিস। কোম্পানির কর্মচারীগণ 1608 সাল থেকে 1757 সাল পর্যন্ত শুধু বাণিজ্যিক কার্যক্রমে সীমাবদ্ধ ছিল। তাই কোম্পানির ওই সময়ের সিভিল কর্মচারী বা সিভিলিয়ানদের বলা হতো মার্কেন্টাইল সিভিল সার্ভেন্ট, আর তাদের সার্ভিসের নাম ছিল মার্কেন্টাইল সিভিল সার্ভিস। 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত সিভিল সার্ভিসকে দ্বিতীয় পর্বের মার্কেন্টাইল সিভিল সার্ভিস হিসাবে বিবেচনা করা হয়। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে যুদ্ধ জয়ের ফলে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অবস্থানে পরিবর্তন আসে। 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত তারা বাণিজ্যিক সিভিলিয়ান থাকলেও তারা প্রশাসনিক কর্তৃত্ব বা প্রভাব বিস্তারের কাছাকাছি পৌঁছে যায়। 1765 সাল থেকে 1772 সাল পর্যন্ত সিভিল সার্ভিসকে তৃতীয় পর্বের মার্কেন্টাইল সিভিল সার্ভিস হিসাবে বিবেচনা করা হয়। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করে। কোম্পানির কর্মচারীরা দ্বৈত শাসকের অংশীদার হয়। 1769 সালে তাদের মধ্য থেকে জেলা সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়। তখন তারা ছিলেন বাণিজ্যিক ও প্রশাসনিক সিভিল সার্ভেন্ট। উল্লেখ্য, ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের সূচনাকাল মোটেই গৌরবান্বিত ছিল না, বরং 1608 সাল থেকে 1771 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভেন্টদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, লুটপাট ইত্যাদির ব্যাপক অভিযোগ ছিল। 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে বাংলার শাসনভার গ্রহণ করার পর প্রেক্ষাপট বদলাতে শুরু করে।
তৎকালীন কয়েকজন গভর্নর জেনারেলের ঐকান্তিক প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সিভিল সার্ভেন্টগণ হয়ে ওঠেন বিশ্বের মর্যাদাশীল সিভিল সার্ভিসের সদস্য। ১৬০৮ সাল থেকে ১৭৮৪ সাল পর্যন্ত মার্কেন্টাইল সিভিল সার্ভিসের নিয়োগকারী কর্তৃপক্ষ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডাইরেক্টরস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মার্কেন্টাইল সিভিল সার্ভিসে যোগদানের জন্য প্রার্থীদের তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল না। তখন কর্মচারীদের দায়িত্ব ছিল শুধু বাণিজ্যিক কাজকর্ম সম্পাদন করা। তাই কোম্পানির কার্যক্রম শুরুর প্রথম দিকে ভালোভাবে লিখতে জানাই ছিল যোগ্যতার মাপকাঠি। পরে ভালোভাবে হিসাব নিকাশ করতে পারাকেও যোগ্যতার অন্তর্ভুক্ত করা হয়। তখন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাধ্যতামূলক ছিল না। প্রার্থীদের মার্কেন্টাইল সিভিল সার্ভিসে প্রবেশের সর্বনিম্ন বয়স ছিল ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স ছিল ১৮ বছর। মার্কেন্টাইল সিভিল সার্ভিসে নিয়োগ লাভের জন্য চাকরি প্রার্থীকে কোর্ট অফ ডাইরেক্টরসের একজন সদস্যের নিকট আবেদন করতে হতো। তারপর ওই সদস্য আবেদনপত্রটি পরীক্ষা নিরীক্ষার জন্য কোম্পানির অ্যাকাউন্টস কমিটিতে পাঠাতেন। অ্যাকাউন্টস কমিটি আবেদনপত্র এবং প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি পর্যালোচনাপূর্বক তাদের মতামত সহ কোর্ট অফ ডাইরেক্টরসের নিকট ফেরত পাঠাতো। তারপর কোর্ট অফ ডাইরেক্টরসের সভায় গোপন ব্যালটের মাধ্যমে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হতো। এই প্রক্রিয়ায় নিয়োগদানকে বলা হতো প্যাট্রোনেজ পদ্ধতি। এখন মার্কেন্টাইল সিভিল সার্ভিসের পদসোপান নিয়ে আলোচনা করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীগণ প্রথমে শিক্ষানবিশ হিসাবে চাকরিতে যোগদান করতেন। ১৬০৮ সাল থেকে ১৬৬৪ সাল পর্যন্ত তাদের কোনো পদসোপান বা গ্রেডেশন ছিল না। ১৬৬৪ সালে সর্বপ্রথম গ্রেডেশন প্রথা চালু হয়। শিক্ষানবিশ পদে কিছুদিন চাকরি করার পর তারা রাইটার পদে পদোন্নতি পেতেন। রাইটার পদে কয়েক বছর চাকরি করার পর ফ্যাক্টর পদে পদোন্নতি প্রদান করা হতো। এরপর ফ্যাক্টর পদ থেকে মার্চেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। মার্চেন্টের পরের পদটি ছিল সিনিয়র মার্চেন্ট, এর পরের পদ এজেন্ট। বড় আকারের ফ্যাক্টরির দায়িত্বে থাকা কর্মচারীকে বলা হতো এজেন্ট। সবার উপরে থাকতেন চিফ এজেন্ট বা গভর্নর। এই পদটি ছিল সর্বোচ্চ পদ। প্রধান নির্বাহীর পদটি পদোন্নতির পদ ছিল না। এই পদে রাজনৈতিক অথবা বাণিজ্যিক বিবেচনায় কোর্ট অফ ডাইরেক্টরস সরাসরি নিয়োগ দিতেন। ১৭৭৩ সাল থেকে ১৮৯৩ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের নাম ছিল কোভেনেন্টেড বা চুক্তিবদ্ধ সিভিল সার্ভিস। কোভেনেন্টেড সিভিল সার্ভিসের নিয়োগও পূর্বের মতোই কোর্ট অফ ডাইরেক্টরসের সুপারিশক্রমে প্যাট্রোনেজ পদ্ধতির মাধ্যমে চলতে থাকলেও মাঝে মধ্যে কিছু ভিন্নতা বা নতুন মাত্রা যোগ হয়েছে। ১৭৭২ সাল থেকে ১৮০৫ সাল পর্যন্ত কোর্ট অফ ডাইরেক্টরসের সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করতেন। আর ১৮০৬ সাল থেকে ১৮৫৩ সাল পর্যন্ত চাকরি লাভের জন্য প্রার্থীদের হেলিবারি কলেজের পাঠ সফলভাবে সমাপ্ত করে পরীক্ষায় পাশ করতে হতো। ১৮৫৩ সালের অ্যাক্টে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোভেনেন্টেড সিভিল সার্ভিসে নিয়োগের বিধান করা হয়। এর মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগের প্যাট্রোনেজ পদ্ধতি বিলুপ্ত হয়। প্রথম উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮৫৫ সালের জুলাই মাসে। তবে দুঃখজনক হলেও সত্য যে এই পরীক্ষায় কোনো ভারতীয় চাকরি পাননি।
কোভেনেন্টেড সিভিল সার্ভিসে প্রার্থী হওয়ার শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয় ব্রিটেনের যে কোনো ইংলিশ পাবলিক স্কুল থেকে পাশ করা, যা বাংলাদেশের বর্তমান এইচএসসির সমতুল্য বিবেচনা করা যেতে পারে। মহকুমা, জেলা ও বিভাগই ছিল ভারতে ব্রিটিশ শাসনের প্রাণ। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে 1769 সালে ব্রিটিশ ভারতের প্রতিটি জেলায় একজন করে ইউরোপীয় সুপারভাইজার নিয়োগ করা হয়। 1770-এর দশকে সুপারভাইজারদের পদবি ছিল রেসিডেন্ট। 1780-র দশকে পদবি করা হয় জেলা কালেক্টর। 1786 সালে যোগ হয় জজ ম্যাজিস্ট্রেট পদবি। 1833 সালে জজ পদবি বাদ দিয়ে নতুন পদবি হয় জেলা ম্যাজিস্ট্রেট। 1786 সালে লর্ড কর্নওয়ালিস ইউরোপীয় জেলা কালেক্টরকে একই সঙ্গে রাজস্ব, বিচার ও পুলিশ কর্তৃপক্ষ ঘোষণা করেন। কালেক্টর ফৌজদারি ও দেওয়ানি উভয় রকমের বিচার করতেন। 1833 সালে জেলার বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। তখন জেলার বিচারের দায়িত্বকে দুভাগে বিভক্ত করা হয়। ফৌজদারি বিচারের ক্ষেত্রে প্রাথমিক বিচারিক ক্ষমতা, বিচারার্থে সোপর্দ করার ক্ষমতা ইত্যাদি থাকে ম্যাজিস্ট্রেটের হাতে। আর ম্যাজিস্ট্রেটের বিচারের আপিল শুনানি ও দেওয়ানি বিচার করার জন্য প্রতি জেলায় একজন দেওয়ানি বিচারক নিযুক্ত করা হয়। তিনি হলেন বর্তমান সময়ের জেলা ও দায়রা জজ। তবে এ পদ্ধতির বাস্তবায়ন হয় 1835 সালে। 1893 সালে ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের নাম পরিবর্তন করে করা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস। উল্লেখ্য, ব্রিটিশ ভারতে সর্বশেষ আইসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় 1943 সালে। এ ব্যাচের কর্মকর্তাগণ 1944 সালের অক্টোবর মাসে যোগদান করেন। চাকরি প্রার্থীদের বয়স সম্পর্কিত কয়েকটি তথ্য উপস্থাপন করছি। 1773 সাল থেকে 1792 সাল পর্যন্ত চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বয়স ছিল 15 বছর এবং সর্বোচ্চ বয়স ছিল 18 বছর। 1793 সাল থেকে 1853 সাল পর্যন্ত চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বয়স ছিল 15 বছর এবং সর্বোচ্চ বয়স ছিল 22 বছর। তবে 1854 সাল থেকে 1896 সাল পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা কয়েকবার পরিবর্তন করা হয়। পরিবর্তিত এসব বয়সসীমা ছিল 17 থেকে 23 বছরের মধ্যে। এ পর্যায়ে ব্রিটিশ ভারতীয় পুলিশ সার্ভিস সম্পর্কে কথা বলবো। মোঘল আমলে জমিদারগণ বরকন্দাজ বা সশস্ত্র বাহিনী রাখতেন। বরকন্দাজ বাহিনী জমিদারদের হুকুম পালন করার পাশাপাশি পুলিশ হিসাবেও দায়িত্ব পালন করতেন। লর্ড কর্নওয়ালিসের শাসন আমলে 1792 সালে 7ই ডিসেম্বর পুলিশ বিধি কার্যকর হয়। এ বিধি দ্বারা প্রতি জেলার 20 থেকে 30 মাইল দূরত্ব বিশিষ্ট এলাকা নিয়ে এক একটি থানা বা পুলিশ এলাকা গঠন করা হয়। ঔপনিবেশিক কর্তৃপক্ষ প্রতি থানায় পুলিশের একজন দারোগা নিয়োগ করেন। দারোগার অধীনে নিয়োগ দেওয়া হয় 10 থেকে 15 জন বরকন্দাজ বা সশস্ত্র বাহিনী। দারোগাকে জেলা কালেক্টরেটের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়। 1795 সালে মিলিশিয়া বাহিনী গঠন করা হয়। 1857 সালের কিছু আগে মিলিশিয়া বাহিনী ভেঙে দেওয়া হয়। 1857 সালে
গঠিত হয় সশস্ত্র ও ড্রিল পুলিশ। 1861 সালে পুলিশ অ্যাক্টের মাধ্যমে আধুনিক পুলিশ বাহিনী গঠন করা হয়। পুলিশ বাহিনীর কাজকর্ম তদারকির জন্য প্রতি প্রদেশে নিয়োগ করা হয় একজন ইন্সপেক্টর জেনারেল। ব্রিটিশ ভারতে আরও কয়েকটি সিভিল সার্ভিস চালু করা হয়েছিল। এগুলো হলো রেলওয়ে, ফরেস্ট্রি, স্বাস্থ্য, শিক্ষা, পাবলিক ওয়ার্কস, মিলিটারি অ্যাকাউন্টস, টেলিগ্রাফ, কৃষি, তথ্য, সিভিল সাপ্লাই প্রভৃতি। এখন পাকিস্তান সিভিল সার্ভিস সম্পর্কে আলোচনা করব। 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়। ভারত ও পাকিস্তান সৃষ্টিকালে 82 জন, মতান্তরে 92 জন আইসিএস অফিসার পাকিস্তানে এবং 700 জন আইসিএস অফিসার ভারতে যোগদান করেন। তখন ভারতীয় সিভিল সার্ভিসের নাম রাখা হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর পাকিস্তানে সিভিল সার্ভিসের নামকরণ হয় পাকিস্তান সিভিল সার্ভিস। পাকিস্তান সিভিল সার্ভিস 15টি সার্ভিসের সমন্বয়ে গঠিত হয়েছিল। পাকিস্তানে কেন্দ্রীয় সিভিল সার্ভিসের পাশাপাশি প্রদেশে ছিল প্রাদেশিক সিভিল সার্ভিস। পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসকে বলা হতো ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস বা ইপিসিএস। ইপিসিএস আবার দুই ভাগে বিভক্ত ছিল। ইপিসিএস আপার বা ক্লাস 1 ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, ইপিসিএস লোয়ার বা ক্লাস 2 সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সার্কেল অফিসার। উল্লেখ্য, 1960 সালের 1 অক্টোবর জেলা কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট পদবীর সঙ্গে যুক্ত হয় জেলা প্রশাসক পদবী। এছাড়া 1979 সালে বাংলাদেশে ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ বিলুপ্ত করে নতুন নামকরণ হয় সহকারী কমিশনার। পাকিস্তানে সিভিল সার্ভিস পরীক্ষার নাম ছিল সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিস পরীক্ষা বা সিএসএস পরীক্ষা। এ পরীক্ষা 3টি গ্রুপে অনুষ্ঠিত হতো। সিভিল সার্ভিস অফ পাকিস্তান ও ফরেন সার্ভিস অফ পাকিস্তানের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হতো। পুলিশ সার্ভিস অফ পাকিস্তানের জন্য পৃথক একটি পরীক্ষা অনুষ্ঠিত হতো, আর অন্য সব ক্যাডারের জন্য অনুষ্ঠিত হতো ভিন্ন আরেকটি পরীক্ষা। একজন প্রার্থী 3টি পরীক্ষাতেই অংশ নিতে পারতেন। সকল পরীক্ষার নম্বর ছিল অভিন্ন। সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিস পরীক্ষায় মোট 1400 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই প্রার্থীরা চাকরি লাভ করতেন। এর মধ্যে লিখিত পরীক্ষা ছিল 1100 নম্বরের, মনস্তাত্ত্বিক পরীক্ষা ছিল 100 নম্বরের এবং মৌখিক পরীক্ষা ছিল 200 নম্বরের। আবেদনের বয়স সম্পর্কিত কয়েকটি তথ্য। 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত সিএসএস পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন বয়স ছিল 21 বছর এবং সর্বোচ্চ বয়স ছিল 24 বছর। 1963 সাল থেকে 1971 সাল পর্যন্ত সিএসএস পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন বয়স ছিল 21 এবং সর্বোচ্চ বয়স ছিল 25। তবে শিডিউল কাস্ট, বৌদ্ধ সম্প্রদায়, উপজাতি সহ বিশেষ কিছু ক্ষেত্রে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ছিল 28 বছর। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত কয়েকটি তথ্য। সিএসএস পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল পাকিস্তানের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি পাস। 1967 সাল থেকে 3য় শ্রেণীর ডিগ্রিধারীকে আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়। সেক্ষেত্রে মাস্টার্সে অথবা এলএলবিতে উচ্চতর শ্রেণী থাকলে প্রার্থীরা
দরখাস্ত করার যোগ্য বিবেচিত হতেন। এ পর্যায়ে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের সিভিল সার্ভিসের নাম হয় সুপেরিয়র পোস্ট। পরীক্ষার নাম হয় সুপেরিয়র পোস্ট এক্সামিনেশন বা ঊর্ধ্বতন পদের নিয়োগ পরীক্ষা। 1980 সালে সিভিল সার্ভিসের নাম হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। তখন পরীক্ষার নামও হয় বিসিএস পরীক্ষা। পাকিস্তান সিভিল সার্ভিসের 209 জন সিএসপি অফিসার বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। এছাড়াও সাবেক ইপিসিএস ও অন্যান্য সার্ভিসের কর্মকর্তাগণ বাংলাদেশ সিভিল সার্ভিসে আত্মীকৃত হন। 1980 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীন সংস্থাপন বিভাগ বাংলাদেশ সিভিল সার্ভিস সমূহকে পুনর্গঠন করার লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস পুনর্গঠন আদেশ 1980 শিরোনামে একটি আদেশ জারি করে। এই আদেশে বাংলাদেশ সিভিল সার্ভিসকে 14টি ক্যাডার ও কতিপয় সাব ক্যাডারে বিভক্ত করা হয়। 1980 সালের 31 আগস্ট সংস্থাপন বিভাগ বাংলাদেশ সিভিল সার্ভিস পুনর্গঠন আদেশ 1980 সংশোধনী আদেশ জারি করে। এই আদেশে 14টি ক্যাডার এবং সাব ক্যাডার সমূহকে 30টি স্বতন্ত্র ক্যাডারে পুনর্বিন্যস্ত করা হয়। 1992 সালের 16 মার্চ বিসিএস সচিবালয় ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয়। 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ বিচার বিভাগ থেকে আলাদা হয়। এর ফলে বিসিএস বিচার ক্যাডার থেকে আলাদা হয়ে যায়। 2018 সালের 13 নভেম্বর বিসিএস ইকোনমিক ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয়। বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারও এখন বিলুপ্ত। টেলিযোগাযোগ এখন বিটিসিএল নামের কোম্পানি। 1972 সালের মে মাসে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশন 1972 সালে সিভিল সার্ভিসের নিয়োগের জন্য প্রথম দরখাস্ত আহ্বান করে। কমিশনের অধীন মুক্তিযোদ্ধাদের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিশেষ পরীক্ষা 1972 অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার নাম ছিল সুপেরিয়র পোস্ট এক্সামিনেশন। 100 নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে 1314 জন প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। এই ব্যাচকে বলা হয় 1973 ব্যাচ বা মুক্তিযোদ্ধা ব্যাচ। 1973 ব্যাচে প্রশাসন সার্ভিসে 107 জন কর্মকর্তা বাছাই করা হয়। 1973 ব্যাচের এন্ট্রি পদের নাম নির্ধারণ করা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। এ ব্যাচে সার্কেল অফিসার উন্নয়ন, সার্কেল অফিসার রাজস্ব পদে কর্মকর্তা নেওয়া হয়। এছাড়াও 1973 ব্যাচে ব্যাংকিং সার্ভিসের কর্মকর্তা নেওয়া হয়। এ ব্যাচকে সিভিল সার্ভিসের প্রথম ব্যাচ হিসাবে বিবেচনা করা হয়। পাবলিক সার্ভিস কমিশন দ্বিতীয় ব্যাচেরও বিজ্ঞপ্তি প্রকাশ করে 1972 সালে। অমুক্তিযোদ্ধা নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 1972 সালে এ ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারণে এ ব্যাচের চাকরিতে যোগদান বিলম্বিত হয়। 1977 সালে এ ব্যাচের কর্মকর্তাগণ যোগদান করে। এ ব্যাচ 1977 ব্যাচ হিসাবে পরিচিত। পরে এ ব্যাচকে দ্বিতীয় ব্যাচ হিসেবে চিহ্নিত করা হয়। এ ব্যাচ নন ফ্রিডম ফাইটার ব্যাচ হিসেবেও পরিচিত। 500 নম্বরের লিখিত
ও 100 নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে এ ব্যাচে মোট 500 জন কর্মকর্তা বাছাই করা হয়। এর মধ্যে প্রশাসন সার্ভিসে 61 জন এবং সচিবালয় সার্ভিসে 50 জন। সিভিল সার্ভিসের তৃতীয় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয় 1976 ও 1977 সালে। এ ব্যাচের কর্মকর্তাগণ যোগদান করেন 1979 সালে। তাই এ ব্যাচ 1979 বা তৃতীয় ব্যাচ হিসেবে পরিচিত। 1979 ব্যাচকে মনে করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত ব্যাচ। এ ব্যাচের পরীক্ষা, নিয়োগ, প্রশিক্ষণ ইত্যাদি অনেকটা আইসিএস এবং সিএসপিদের আদলে করার চেষ্টা করা হয়। এ ব্যাচের বাছাই পরীক্ষার মোট নম্বর ছিল 1600। এর মধ্যে লিখিত 1300 নম্বর, সাইকোলজিক্যাল টেস্ট 100 নম্বর এবং মৌখিক পরীক্ষা 200 নম্বর। 1979 ব্যাচে মোট 135 জন কর্মকর্তাকে বাছাই করা হয়। সিভিল সার্ভিসের চতুর্থ ব্যাচের বিজ্ঞপ্তি হয় 1979 সালে। এ ব্যাচের কর্মকর্তাগণ যোগদান করেন 1981 সালে। এ ব্যাচ 1981 ব্যাচ বা চতুর্থ ব্যাচ হিসেবে পরিচিত। 1981 ব্যাচের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, প্রশিক্ষণের মেয়াদ, প্রশিক্ষণের ধরন, চূড়ান্ত মেধা তালিকা তৈরির পদ্ধতি সহ সবকিছুই 1979 ব্যাচের অনুরূপ। পূর্বেই উল্লেখ করা হয়েছে 1980 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের নাম রাখা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। তখন পরীক্ষার নাম হয়ে যায় বিসিএস পরীক্ষা। পরিবর্তিত নামে প্রথম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ব্যাচ হল 1982 ব্যাচ বা পঞ্চম ব্যাচ। 1982 ব্যাচের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বর ছিল 1979 এবং 1981 ব্যাচের অনুরূপ, অর্থাৎ এ ব্যাচও 1600 নম্বরের পরীক্ষা দিয়েছেন। 1982 ব্যাচে মোট 281 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। মানোন্নীত থানা ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষা 1983 বা 1983 ব্যাচ নিয়ে কয়েকটি তথ্য উপস্থাপন করছি। 1982 সালের 7ই নভেম্বর থানাকে মানোন্নীত থানা করা হয়। তখন প্রতি থানায় কোর্ট স্থাপন করা হয়। কোর্টে কর্মকর্তা পদায়নের প্রয়োজনে সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। মানোন্নীত থানা ম্যাজিস্ট্রেট পদে আবেদনের বয়স নির্ধারণ করা হয় সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 50 বছর। বয়সের এই সুবিধা শুধু মানোন্নীত থানা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। 21 থেকে 50 বছর বয়সের যে কোনো স্নাতক বা গ্রাজুয়েট মানোন্নীত থানা ম্যাজিস্ট্রেট পদের পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য ছিলেন। এই পরীক্ষায় কর্মকর্তাদের 100 নম্বরের এমসিকিউ এবং 200 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হয়, অর্থাৎ মোট 300 নম্বরের পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচে 650 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের প্রথম গ্রুপের কর্মকর্তাগণ 1983 সালের এপ্রিল মাসে যোগদান করেন। শুধু স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা নেওয়ার জন্য বিশেষ নিয়োগ পরীক্ষা 1983 অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার মোট নম্বর ছিল 400। এর মধ্যে এমসিকিউ 200 নম্বর, সাইকোলজিক্যাল টেস্ট 100 নম্বর এবং মৌখিক পরীক্ষা 100 নম্বর। এই ব্যাচে 1325 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই পরীক্ষাকে নিয়মিত বিসিএস পরীক্ষা হিসাবে বিবেচনা করা হয়নি। এছাড়া কৃষি
ও টেকনিক্যাল ক্যাডারের কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ নিয়োগ পরীক্ষা 1984 অনুষ্ঠিত হয়। এ ব্যাচে মোট 400 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। বিশেষ এই ব্যাচে 108 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই ব্যাচকে নিয়মিত বিসিএস ব্যাচ হিসাবে বিবেচনা করা হয়নি। ষষ্ঠ বিসিএস বা 1984 ব্যাচের সকল ক্যাডার মিলে 795 জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে 450 জন এবং সচিবালয় ক্যাডারে 45 জন নিয়োগপ্রাপ্ত হন। এ ব্যাচের কর্মকর্তাগণ 1986 সালের 21শে ফেব্রুয়ারি যোগদান করেন। তাদের বুনিয়াদী প্রশিক্ষণ হয় বিপিএটিসিতে। এ ব্যাচে সর্বমোট 1000 নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ নিয়োগ পরীক্ষা 1985 অনুষ্ঠিত হয়। এ ব্যাচে 700 জন কর্মকর্তা নেওয়া হয়। বিশেষ এই ব্যাচে মোট 400 নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে এমসিকিউ 200 নম্বর, সাইকোলজিক্যাল টেস্ট 100 নম্বর এবং মৌখিক পরীক্ষা 100 নম্বর। সপ্তম বিসিএস পরীক্ষা 1985-র মাধ্যমে 2531 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 1985 সালে। এ ব্যাচের প্রথম গ্রুপ যোগদান করেন 1987 সালে। এ ব্যাচের নিয়োগ প্রক্রিয়া ষষ্ঠ ব্যাচের অনুরূপ। অষ্টম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2121 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 1989 সালে চাকরিতে যোগদান করেন। এ ব্যাচের নিয়োগ প্রক্রিয়া ষষ্ঠ ব্যাচের অনুরূপ। নবম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট 1166 জন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। এই ব্যাচের কর্মকর্তাগণ 1991 সালের 26শে জানুয়ারি যোগদান করেন। এই ব্যাচের নিয়োগ প্রক্রিয়াও ষষ্ঠ ব্যাচের অনুরূপ। দশম বিসিএস পরীক্ষা থেকে নিয়োগ পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়। আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দশম ব্যাচ থেকে 100 নম্বরে প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা চালু হয়। এমসিকিউতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা ব্যতীত এ ব্যাচের অন্যান্য সকল বিষয় ষষ্ঠ ব্যাচের অনুরূপ। দশম ব্যাচের কর্মকর্তাগণ যোগদান করেন 1991 সালের 11ই ডিসেম্বর। এ ব্যাচে সর্বমোট 1022 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। 11তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট 695 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। 1992 সালের 16ই মার্চ সচিবালয় ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয়। একীভূত প্রশাসন ক্যাডারের প্রথম ব্যাচ হল 11তম ব্যাচ। এ ব্যাচে প্রশাসন ক্যাডারে 222 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের নিয়োগ প্রক্রিয়া দশম ব্যাচের অনুরূপ। শুধু পুলিশ ক্যাডার নিয়োগের জন্য 12তম বিশেষ বিসিএস পরীক্ষা 1990 অনুষ্ঠিত হয়। এ ব্যাচে পুলিশ ক্যাডারে 40 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। 13তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সর্বমোট কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় 1178 জন। এ ব্যাচের কর্মকর্তাগণ 1994 সালের 25শে এপ্রিল যোগদান করেন। এ ব্যাচের নিয়োগ প্রক্রিয়া দশম ব্যাচের অনুরূপ। শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে 14তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাচে সর্বমোট কর্মকর্তা নেওয়া হয় 1885 জন। এ ব্যাচের কর্মকর্তাগণ 1993 সালে চাকরিতে যোগদান করেন। এ ব্যাচে
400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লিখিত পরীক্ষা 200 নম্বর এবং মৌখিক পরীক্ষা 200 নম্বর। উল্লেখ্য, 13তম ব্যাচের আগেই 14তম ব্যাচের কর্মকর্তাগণ চাকরিতে যোগদান করেন। 15তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 858 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 1995 সালের 15ই নভেম্বর চাকরিতে যোগদান করেন। শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে 16তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাচে শুধু শিক্ষা ক্যাডারে 1348 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের নিয়োগ প্রক্রিয়া 14তম ব্যাচের অনুরূপ। 17তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 1708 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 1997 সালে চাকরিতে যোগদান করেন। 18তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 1757 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 1999 সালে চাকরিতে যোগদান করেন। 19তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শুধু টেকনিক্যাল ক্যাডারে 555 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের বাছাই পরীক্ষার মোট নম্বর ছিল 400। এর মধ্যে লিখিত 200 নম্বর এবং মৌখিক 200 নম্বর। 20তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2242 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2001 সালে চাকরিতে যোগদান করেন। 21তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 1370 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2003 সালের 31শে মে চাকরিতে যোগদান করেন। 22তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2335 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2003 সালের 10ই ডিসেম্বর চাকরিতে যোগদান করেন। শুধু টেকনিক্যাল ক্যাডার নিয়োগের জন্য 23তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাচের কর্মকর্তাগণকে 2008 সালে নিয়োগ দেওয়া হয়। 24তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সর্বমোট 5224 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ চাকরিতে যোগদান করেন 2005 সালে। 25তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2722 জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন। এ ব্যাচের কর্মকর্তাগণ 2006 সালের 21শে আগস্ট চাকরিতে যোগদান করেন। শুধু শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগের জন্য 26তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাচে শুধু শিক্ষা ক্যাডারে 1063 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2006 সালে চাকরিতে যোগদান করেন। এ ব্যাচের নিয়োগ প্রক্রিয়া 14তম ব্যাচের অনুরূপ। 27তম ব্যাচ থেকে নিয়োগ পরীক্ষায় পরিবর্তন আনা হয়। এ ব্যাচ থেকে মৌখিক পরীক্ষার নম্বর করা হয় 100। এমসিকিউ পরীক্ষা অপরিবর্তিত থাকে, তবে লিখিত পরীক্ষার নম্বর ঠিক রেখে বিষয়সমূহ পুনর্বিন্যাস করা হয়। 27তম ব্যাচে সর্বমোট 3239 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2008 সালে চাকরিতে যোগদান করেন। এ ব্যাচের নিয়োগ একবার চূড়ান্ত করে পরে বাতিল করা হয়। পরে আবার মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল চূড়ান্ত করা হয়। এর ফলে এ ব্যাচের যোগদান বিলম্বিত হয়। 28তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2187 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2010 সালের 1 ডিসেম্বর চাকরিতে যোগদান করেন। 29তম বিসিএস পরীক্ষার মাধ্যমে
1747 জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন। এই ব্যাচের কর্মকর্তাগণ 2011 সালের 1 আগস্ট চাকরিতে যোগদান করেন। 30তম বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি করে 200 করা হয়। এই ব্যাচে 2385 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই ব্যাচের কর্মকর্তাগণ 2012 সালের 3রা জুন চাকরিতে যোগদান করেন। 31তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2098 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই ব্যাচের কর্মকর্তাগণ 2013 সালের 15ই জানুয়ারি চাকরিতে যোগদান করেন। 32তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে 1675 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। এই বিসিএস এর নম্বর বন্টন 31 ব্যাচের অনুরূপ। এ ব্যাচের কর্মকর্তাগণ 2013 সালের 30শে অক্টোবর চাকরিতে যোগদান করেন। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি ছাড়া অন্য কেউ এ বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারেননি। 33তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 8507 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ব্যাচের কর্মকর্তাগণ 2014 সালের 7ই আগস্ট চাকরিতে যোগদান করেন। 37তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট কর্মকর্তা নেওয়া হয় 2179 জন। এই ব্যাচের কর্মকর্তাগণ 2016 সালের 1 জুন চাকরিতে যোগদান করেন। 35তম ব্যাচ থেকে পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়। এমসিকিউ টেস্ট 100 নম্বরের পরিবর্তে 200 নম্বর করা হয়। লিখিত পরীক্ষার পাস নম্বর 45% থেকে বাড়িয়ে 50% করা হয়। তাছাড়া 35তম বিসিএস থেকে আরও কিছু পরিবর্তন আনা হয়। 35তম বিসিএস এর সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির আলোকে পরবর্তী বিসিএস পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়েছে। 39তম এবং 42তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শুধু স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। 40তম বিসিএস পরীক্ষা থেকে কোটা পদ্ধতি বাদ দেয়া হয়। বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশের বয়সসীমা নিয়ে কয়েকটি তথ্য উপস্থাপন করছি। সিভিল সার্ভিসে প্রবেশের বয়সসীমা বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। 1972 সাল থেকে 1980 সাল পর্যন্ত বয়সসীমা ছিল সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 25 বছর। পরে বয়সসীমা নির্ধারণ করা হয় সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 27 বছর। 1992 সালে 1 মার্চ বয়সসীমা নির্ধারণ করা হয় সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। সিভিল সার্ভিসের ইতিহাস অনেক পুরাতন। সিএসপি অফিসারগণ আইসিএস অফিসারগণের উত্তরসূরি, আবার বিসিএস কর্মকর্তাগণ সিএসপি অফিসারগণের উত্তরসূরি। সিভিল সার্ভিসের কর্মকর্তাগণের মধ্যে অনেকেই নন্দিত, আবার নিন্দিত কর্মকর্তার সংখ্যাও কম নয়। আমি সিভিল সার্ভিসের প্রায় 400 বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের পরামর্শ ও মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।